অবহেলিত লাল পদ্ম ফুল। বিয়ের মাত্র ৩ মাসেই আমার স্বামী তার তৃতীয় বউকে বাড়িতে নিয়ে এসেছে। অর্থাৎ আমার বড় বোন মারা যাওয়ার পরই চাচা চাচি আমাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুলাভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। বিয়েতে আমার মত ছিল না, আষাঢ়েরও অমত ছিল কি না জানি না। কখনো তার সাথে সামনাসামনি বসে কথা হয়নি একবারও। বিয়ের পর থেকে বগুড়া শহরে একখানা ঘর ভাড়া করে সেখানে একা থেকেছেন। আমি শ্বশুরবাড়ি রয়ে গেলাম। সে একবারও নিজ থেকে কল দেওয়া বা খোঁজ নিত না। শ্বশুর আব্বার জোরের কারণে 2 মিনিটের মতো সময় বের করে কথা বলে রেখে দিত। শাশুড়ি আমার ননদ সবসময় আমার সাথে দুর্ব্যবহার করতেন, সব কাজে ভুল দেখতেন। শ্বশুর আব্বার কারণেই জোরপূর্বক সুন্দর ব্যবহার করতেন আমার সাথে। শ্বশুরবাড়ির কেউ আমাকে পছন্দ করতো না, শ্বশুর আব্বা ছাড়া। এ বিয়েটা তিনি করিয়েছিলেন আষাঢ়ের সাথে। মাত্র 15 বছরের মেয়েটির মাঝে কি দেখলেন জানি না। আমার মা বাবা নেই। আমার জন্মের সময় মা মারা গিয়েছিল। এর ঠিক 2 বছর পর আমার বাবা মারা যায়। আমার বড় বোন শিউলি আপুর যখন 9 বছর বয়স, সে আমাকে নিয়ে মামার বাড়ি গেল। মামি মামার অনুমতি ছাড়াই তাড়িয়ে দেন। তারপর আমরা চলে যাই আমার চাচার কাছে। তার কাছে গিয়ে আশ্রয় পেয়েছিলাম আমরা। কাজের মেয়ে মতো চলতে হতো আমাদের। তবে এ নিয়ে কোনো অভিযোগ ছিল না আপুর। যখন বড় হয়েছি তখন আপু বলতো, শুকরিয়া আদায় করো যে এই অবস্থা হলেও আমরা 2 বেলা খেতে পারছি। এ বলে নিজের মনকে সান্ত্বনা দিতাম আমরা। রাত হলে চুপি চুপি গল্পগুজব করতাম। আপুর জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগলো বাড়িতে। চাচাতো বোন রূপার বিয়ের প্রস্তাব আসার বদলে আমার বোনের জন্য আসা শুরু করলো। এ নিয়ে বেশ ক্ষিপ্ত চাচি। চাচা চাচি সবার সামনে বলে দিতেন, এ আমাদের ঘরের কাজের মেয়ে। রূপাকে দেখতে আসলে সব সময় পছন্দ করে ফেলতেন শিউলি আপুকে। এর জন্য আপুকে আর আমাকে পাত্রপক্ষ আসলে তাদের কাছ থেকে লুকিয়ে থাকতে হতো। আমার আপু কান্না করতেন নীরবে, আমি দেখতাম। তবে বুঝ দেওয়ার মতো ক্ষমতা ছিল না। কোনো একদিন পাত্রপক্ষ এসে বলতে লাগলেন, ঘরের বউ শিউলি আপুকেই বানাবেন। এর জন্য মোটা অঙ্কের টাকা বের করে হাতে দিলেন জিয়াউল সাহেবের, অর্থাৎ আমার চাচার। বিয়েটা হয়ে যায়। কিছু করার থাকলো না শিউলি আপুর। বধূ সাজে মুচকি হেসে আমাকে বললেন, এখন তো আমি এখান থেকে চলে যাব। সব পেরেশানি থেকে মুক্তি হয়ে গেল তারা। এ কথা বলে শুধু হাসতেন, তবে সে হাসিতে সুখ ছিল না, শুধু ছিল বিষাদের ছোঁয়া। আমিও তখন হেসে বলতাম, সুখ এখন তোমার ঘরে বৃষ্টি হয়ে নামবে আপু। বিপরীতে আপু কিছু বলেনি। কিছুক্ষণ সময় বাদে বলে উঠলেন, বিয়ের পর তোর দুলাভাইকে বলবো তোকেও যেন আমার মতো ভালো পাত্রের সাথে বিয়ে করিয়ে দেয়। বিবাহের 2 মাস পরেই অন্তঃসত্ত্বা হয় শিউলি আপু। দিন কাটতে লাগলো খুব ভালো। আশার সাহেব খুব ভালোবাসতেন আপুকে। আপুর যত্নে একটু টুটিও রাখতেন না তিনি। আপুর বাচ্চা হওয়ার সময় আসলো। আপু আমার হাত চেপে ধরে বললেন, পদ্ম, কথা দে, আমি মারা যাওয়ার পর আমার বাচ্চাকে দেখে রাখবি। এটা ছিল আমার আর আপুর শেষ কথা। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আপুর সাথে দেখা আর হলো না আমার আর। কারণ আপু পরপারে পাড়ি জমিয়েছে। আশার সাহেব অতিরিক্ত ভেঙে পড়েছিলেন। নিষ্পাপ মুখশ্রী হয়ে গিয়েছিল অন্ধকার। তার এর ঠিক 1 বছর পরেই আবারও প্রস্তাব আসে সেই ঘর থেকে। সেটা রূপা আপুর জন্য নয়, আমার জন্য। আমি ভরকে গিয়েছিলাম। মাত্র 15 বছর সংসার জীবনে পা রাখতে চাইনি আমি। চাচি আমার গায়ে হাত তুলেছিলেন, বলেছিলেন আমি অলক্ষী, কুলাঙ্গার, অপয়া, বদনসিব। ঘর থেকে যত তাড়াতাড়ি দূর হব ততই শান্তি। আশার সাহেবের সাথে বিয়েটা হয়েছিল। তার মুখে কোনো প্রভাব দেখলাম না। আমার বিয়ের 1 মাস পরেই আমার শ্বশুর আব্বা মারা যান। আপুর বাচ্চাকে অর্থাৎ নাফিসাকে
সামলাতাম আমি। আশার সাহেবের সাথে আজ ৩ মাস লম্বা দূরত্বে ছিলাম আমরা। সে বাড়িতে আসবে কথাটা শুনে খুশি হয়েছিলাম। তবে এ জীবনে প্রথম ধাক্কাটা আমি তার কাছ থেকেই পেয়েছি। সে বাড়িতে ঠিকই আসলো, কিন্তু সাথে নিয়ে আসলো অন্য আরেকজনকে। আমি তার দিকে তাকিয়ে দেখলাম, আর তার পাশেই তার তৃতীয় বউ হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার পূর্বেই আশার সাহেব আমাকে রুমে নিয়ে আসলেন। মানুষটাকে দেখে মনে হচ্ছে কিছু বলতে চাইছে, তবে কোনো এক জড়তার কারণে যেন বাধা পড়ছে। কিছুক্ষণ সময় নিয়ে বললেন, পদ্ম, আমি এই বিয়েটা করতে চাইনি। আমাকে জোর করে করানো হয়েছিল বিয়ে। আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসতে পারবও না। এর চেয়ে ভালো তুমি চলে যাও। কোথায় শান্তিতে থাকার মতো ব্যবস্থা করে দিব আমি। এর জন্য তালাক হওয়াটা জরুরি। হাত থেকে তালাকের কাগজটা সামনে এনে রাখলেন টেবিলে। করুণ চোখে তাকিয়ে ভেঙে পড়ল নিভৃতে অশ্রুজল, গড়িয়ে পড়ল গাল বেয়ে। আশার তাড়া করে কাগজটা দেখাতে লাগলো। কলম হাতে ধরিয়ে দিয়ে সই করতে বাধ্য করতে লাগলো। এক বাক্যে জিজ্ঞেস করলাম, আপনি আর থাকতে চান না আমার সাথে? বিপরীতে উত্তর মিলল না। কাগজটা সেখানে রেখে বলে গেল, কালকের মধ্যে এটা সই করা অবস্থায় দেখতে চাই আমি। এ বলে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। কাগজ তুলে ছুঁড়ে মারলাম মাটিতে। নিচে সবাই নতুন বইয়ের আনন্দে মেতে উঠেছে। সবার মুখে আনন্দের হাসি। চোখ পড়ল আষাঢ়ের পানে, সেও খুশি। কক্ষে ফিরে আসলাম, জানালার পাশে দাঁড়ালাম। শান্ত সুন্দর আধারিয়া আকাশ, চন্দ্র তোমার দর্শন মিলছে। ওই আকাশে গোলকিত চন্দ্রপ্রভায় ভর করেছে অজস্র তারারা। নেত্র পড়ল ব্যাক করতেই অশ্রুমালারা নেমে এসেছে। শ্বশুরাব্বা যদি বেঁচে থাকতেন তাহলে কখনো এই বিয়ে হতে দিতেন না। হৃদয় তখন উড়ে যাচ্ছে। মাটির নিচে শর্তপানে গড়াগড়ি খাচ্ছে সম্পর্কের বিচ্ছেদের এক টুকরো কাগজ। আর তার সাথে বিশেষ কোনো স্মৃতি না থাকলেও অজান্তেই তাকে মন থেকে ভালোবেসেছি আমি। নজর পড়ল টেবিলের রাখা ফুডসের ছুরিটাতে। ধীরে ধীরে ছুরিটি কবজির কাছে এনে থামালাম। অশ্রু সজল নয়নের কারণে সব কিছু ঝাপসা হয়ে আসছে। কোনো কিছু করার উপায় খুঁজে পাচ্ছি না। সবুজ রগের মাঝখানে এক টান দিলাম, ঝরঝর করে রক্ত পড়ছে। দহনক্রিয়া শুরু হলো। ক্ষতবিক্ষত হচ্ছে বক্ষস্থল। আখিপল্লব এক হয়ে আসতে লাগলো। অজান্তেই শর্তপানে মাটিতে শুয়ে পড়লাম। আপুর একটা কথা কানে ভাসছে, তুমি হচ্ছ লাল পদ্মফুল, যা রং বেরঙের হাজার পদ্মফুলের চেয়েও দামি ও পবিত্র। আখিপল্লবের ঘুম নেমে এলো, আজীবনের জন্য বন্ধ হয়ে আসলো। আষাঢ় কালে আষাঢ়ের দেখা মিলবে এক নতুন লাল পদ্ম ফুলের মৃত্যুকিয়া। সমাপ্ত।